কি কালীচরণ দাদা, গ্রামের এরকম অবস্থা কেন? কেন দিদিমণি, এসব তো ঠিকই আছে। কি ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন না গ্রামের কোনো উন্নতি নেই, সুস্বাস্থ্যের পর্যন্ত ব্যবস্থা নেই। হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি করা যায়? কি করা যায় মানে? আমার আগে যিনি এখানে অফিসার ছিলেন তিনি কি এইসব কিছুই খেয়াল রাখতেন না? সেটা তো আমি বলতে পারবো না। এখন কি করা উচিত সেটা বলুন। আমি কাল সকালের মধ্যে সমস্ত রকম রিপোর্ট চাই। গ্রামের উন্নতির জন্য যে সকল টাকা দেওয়া হতো সেই টাকাগুলো কোথায় গেল? উন্নতি কেন হলো না, সমস্ত রিপোর্ট আমার সকালের মধ্যেই চাই। কিন্তু এত তাড়াতাড়ি আমি এত রিপোর্ট কোথায় পাবো? সেই সব আমার জানার দরকার নেই। যেভাবেই হোক আপনি কাল সকালের মধ্যে আমাকে সব রিপোর্ট এনে দেবেন। দিদিমণি, বলি কি, আপনি তো এই গ্রামে নতুন, মানে বেশি গভীরে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মানে তুমি কি বলতে চাইছো? না, আসলে আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। এই গ্রামে তো আপনি নতুন, এখানকার মানুষজন কেমন আপনি তো জানেন না। যদি কোনো ক্ষতি করে দেয়? আমি পড়াশোনা জানে শিক্ষিত মেয়ে। আপনি কি ভাবছেন এই গুন্ডাদের ভয়ে চুপচাপ সব রকম ভুল মেনে নেব? না, কোনো মতেই না। ঠিক আছে, আমার বড় কর্তব্য আমি আপনাকে জানিয়ে রাখলাম। এবার আপনি যা ঠিক মনে করবেন সেটাই করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে। আপনি যান, যেটা বললাম সেটা করার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি তবে আসছি। হরিপদ খুড়ো, ও হরিপদ খুড়ো, বাড়িতে আছো? কে রে? কে ডাকে? ও বাসন্তী। হ্যাঁ খুড়ো, আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বল না, কি কথা? খুড়ো, এ কষ্ট তা সহ্য করা যাচ্ছে না। এবার কিছু একটা করো তুমি, নইলে এবার না খেয়ে মরতে হবে। কেন রে মা বাসন্তী, কি হয়েছে? তুমি তো সবই জানো খুড়ো, এই গ্রামে মানুষের কত অভাব, কত কষ্টে দিন পার হয়। সেখানেও একটু আশার আলো এসেছিল, কিন্তু মোড়ল মশাই সেটাও কেড়ে নিলেন। আমার বয়স হয়েছে বাছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বুঝতে পারি না। যা বলবি একটু পরিষ্কার করে বল। তুমি তো জানো সরকার থেকে আমাদের গ্রামের গরিব মানুষদের জন্য রসদ দেওয়া হয়, কিন্তু মোড়ল মশাই তা আমাদের কিছুই দেয় না, সব নিজের বাড়িতে তোলে। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করা যাবে বল দেখি। ওরা তো অনেক প্রভাবশালী ব্যক্তি, ওদের সামনে কি আমরা কিছু করতে পারি? কিন্তু খুড়ো, আর তো চুপ করে সহ্য করা যাচ্ছে না। কি করব সেটাই তো বুঝতে পারছি না। তাও যদি সবাই একজোট হয়ে একটু বলতো, তাও না হয় একটু ভাবতাম, কিন্তু কেউ তো ওই মোড়লের ভয়ে সামনে আগাতেই পারে না। শুনেছি আমাদের গ্রামে নাকি একজন নতুন সরকারি দিদিমণি এসেছেন। ভাবছি তাকে গিয়েই সব কিছু জানাবো। যা করবি একটু ভেবে চিন্তে করিস। ওরা মানুষ ভালো না, যদি জানতে পারে তোর অনেক ক্ষতি করে দিতে পারে। পুরো এবার কিছু একটা করতেই হবে। 3 দিন না খেয়ে রয়েছি, আর যে খিদের জ্বালা সহ্য হয় না। উপরওয়ালা যদি নিজের কাছে টেনে নিত, তাও না হয় একটু শান্তি পেতাম। না না বাসন্তী, এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করিস না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। সে কবে থেকেই তো ধৈর্য ধরেই বসে আছি, কিন্তু পেট যে আর মানতে চায় না গো। ঠিক আছে, তুই যা, আমিও দেখছি কি করা যায়। অর্পিতা দিদিমণি, অর্পিতা দিদিমণি, একটু বা শুনুন না, খুব দরকারি কথা ছিল। এ কি, তুমি কে? আর কি দরকার আমার সাথে? দিদিমণি, আমি শুনলাম আপনি এই গ্রামে নতুন এসেছেন, গ্রামের উন্নতির জন্য। সে ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। দিদিমণি, আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনি আমাদের পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের পাশে থাকার জন্যই তো এই গ্রামে এসেছি। তুমি নির্দ্বিধায় আমাকে সব কিছু বলো,
কিন্তু তার আগে তুমি আমাকে আপনি বলাটা বন্ধ করো। আমি তোমার বোনের মতো, তুমি আমাকে তুমি তুমি করেই বলতে পারো। আচ্ছা বেশ, তবে তাই হোক। আচ্ছা এবার বলো তো, কি কি সমস্যা হচ্ছে তোমাদের এই গ্রামে থাকতে? দিদিমণি, আসলে এই গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই গরিব। 3 বেলা দুমুঠো খাবার জোটে না সবার কপালে। তুমি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকৃত হতাম। কিন্তু সরকার থেকে তো প্রতি মাসে রসদ পাঠানো হয়, তাহলে সেই রসদগুলো কোথায় যায়? আসলে দিদিমণি, আমাদের গ্রামের মোড়ল সেই সব রসদ নিজে ভোগ করে, আমাদের একটুও দেয় না। কি বলছো কি? সরকার থেকে দেওয়া রসদ তোমাদের পর্যন্ত পৌঁছয় না? হ্যাঁ দিদিমণি, আমি ঠিকই বলছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি গ্রামের মানুষদের সাথে কথা বলে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তারা কতটা অসহায়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি। এবার আমি দেখছি ওই মোড়ল কিভাবে একা সরকারি সম্পত্তি আত্মসাৎ করতে পারে। কিন্তু দিদিমণি, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যাতে আর কোনো দিন খাবারের কষ্ট না পেতে হয় সেজন্য এখানে একটা সরকারি হোটেল খোলার ব্যবস্থা করছি, যেখানে তোমরা বিনামূল্যে খাবার খেতে পারবে। অনেক ধন্যবাদ দিদিমণি, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। এই রঘুনাথ বাবু, আরে ও রঘুনাথ বাবু, বাড়িতে আছেন নাকি? এবার সন্ধেবেলায় এসে ষাঁড়ের মতো চেল্লাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? আরে গ্রামে আপনার চোখের আড়ালে কি ঘটছে আপনি কি কিছু জানেন? কেন, কি হয়েছে শুনি? আপনার লাভের ব্যবসায় জল ঢালতে গ্রামে একজন নতুন অফিসার এসেছে। আপনি দেখছি সেসব কোনো খবরই রাখেন না। মানে কি বলতে চাইছিসটা কি? আরে বাবু, আপনি এখনো বুঝতে পারছেন না? দেখ গফুর, এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদম পছন্দ হয় না। যা বলবার পরিষ্কার করে বল, নাহলে দূর হ আমার চোখের সামনে থেকে। আরে বলছি বলছি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। আপনি এতদিন যে সরকারি রসদ একা ভোগ করতেন সেটা এবার থেকে আর হবে না, কারণ গ্রামে যে নতুন অফিসার এসেছে সে আপনার বিরুদ্ধে শুনলাম পদক্ষেপ নেবে আর গ্রামের গরিব মানুষদের জন্য একটি সরকারি হোটেল খোলবার উদ্যোগ নিচ্ছে। কি বলছিস কি? তুই এত বড় একটা খবর আমাকে এত দেরিতে দিতে এসেছিস? আরে বাবু, দেরিতে দিই আর আগে দিই, এখন কি করবেন সেটা ভাবুন, নইলে ওই একরত্তি মেয়ে আপনাকে চোখের জলে নাকের জলে করবে। ওই মেয়ের এত বড় সাহস, 2 দিন গ্রামে এসে পারেনি আর ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে। এসব মেয়েদের কিভাবে দমিয়ে রাখতে হয় সে আমার ভালো মতোই জানা আছে। আমার জানানোর দরকার, আমি আপনাকে জানিয়ে গেলাম। এবার আপনি কি করবেন তাড়াতাড়ি ভাবুন, আমি এখন চললাম। ঠিক আছে, যা। আর নতুন কোনো খবর পেলে আমাকে তাড়াতাড়ি জানাস। কে দিদিমণি, অফিসে আছো নাকি? একটু দরকারি কথা ছিল যে। এ কি, আপনি কি? বলা নেই কওয়া নেই এভাবে অফিসের মধ্যে চলে আসলেন যে? শুনলাম এই গ্রামে অফিসার হয়ে এসেছো আর এইদিকে গ্রামের মোড়লকে চেনো না, তাহলে আর কি করলে? ও, আপনি তাহলে এই গ্রামের মোড়ল? তা বলুন, আমার সাথে আপনার কি দরকার? হ্যাঁ, এদিক ওদিকের কথা বাদ দিয়ে কাজের কথা বলে নেওয়াই ভালো। আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে তো। আমারও অনেক কাজ আছে, আপনি কি বলার তাড়াতাড়ি বলুন। দেখো, তোমার ভালোর জন্য একটা কথা বলি। নতুন গ্রামে এসেছো, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করো না, তাহলে বিপদে পড়বে। আপনি কি আমাকে এখানে হুমকি দিতে এসেছেন? হুমকি ভাবলে হুমকি, আর সাবধানতা ভাবলে সাবধানতা, যেটা তুমি মনে করবে। আমার বলা কর্তব্য আমি বলে গেলাম। এরপরে যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে বলতে পারবে না। আর আমিও আপনাকে বলছি, আমি এই গ্রামে এসেছি গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য। আপনি আমাকে যতই ভয় দেখান, আমি আমার কাজ করব। আমি এতবার করে বললাম, তুমি আমার কথা শুনলে না। ঠিক আছে, এবার আমি কি করতে পারি সেটা তুমি দেখে নিও। ঠিক আছে, আপনার যা করার আপনি করুন, আমি আপনাকে ভয় পাই না। ভয় পাও কি পাও না সেটা সময় আসলেই বুঝতে পারবে।
ঠিক আছে, বললাম তো, আপনার যা করার আপনি করুন। আর এক্ষুনি যদি আপনি আমার অফিস থেকে বেরিয়ে না যান, তাহলে লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তখন বুঝতে পারবেন। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া? এত বড় সাহস! ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে মনে রেখো এর বদলা আমি নিয়েই ছাড়ব। কালীচরণ দা, ও কালীচরণ দা, একটু শুনে যান তো। ডাকছিলেন দিদিমণি? হ্যাঁ, ডাকছিলাম। আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ দিদিমণি, বলুন কি দরকারি কথা আছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হোটেল খোলার কাজ শুরু হোক। কিন্তু দিদিমণি, এই গ্রামের মোড়লের সাথে একবার কথা বলে নিলে হতো না? কেন? গ্রামের মোড়লের সাথে কথা বলতে হবে কেন? এটা তো সরকারি কাজ, ওনার কাছে কি বলার আছে? না, আসলে উনি অনেক প্রভাবশালী ব্যক্তি, তো উনি কোনো সমস্যা সৃষ্টি যদি করেন। উনি যদি সমস্যা সৃষ্টি করেন, তাহলে আমাদের কাছেও অনেক ক্ষমতা আছে। তুমি ভুলে যাচ্ছ আমরা সরকারি কর্মচারী। কিন্তু দিদিমণি, কোনো কিন্তু না। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না এই গ্রামের মানুষগুলো কি অসহায়, না খেয়ে দিন কাটছে? সেসব কষ্ট কি আপনার চোখে পড়ছে না? ঠিক আছে দিদিমণি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশেই আছি। আমিও এটাই চাই, কারণ ওর মতো কিছু প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের ক্ষমতার জোরে সবসময় গরিবদের উপর অত্যাচার করে আসে, সেটা আর হতে দেওয়া যায় না। ঠিক আছে দিদিমণি, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে কেউ এই সরকারি হোটেল খুলবার কাজে বাধা দিতে পারবে না। আমিও সেটাই চাই। যত তাড়াতাড়ি সম্ভব এই হোটেল খোলার ব্যবস্থা করুন। এই অসহায় গ্রামবাসীদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে দিদিমণি, আপনি যেটা চাইছেন সেটাই হবে। সবাই মন ভরে খাবেন, এখানে কোনো খাবারের অভাব হবে না, কেউ কিন্তু কোনো লজ্জা পাবেন না। দিদিমণি, এখানে কি আমাদের টাকা দিয়ে খাবার খেতে হবে? না না, এখানে কোনো রকম টাকা দিতে হবে না কাউকে। এখানে তোমরা প্রতিদিন বিনামূল্যে খাবার খেতে পারবে, আর কোনোদিন তোমাদের খাবারের অভাব হবে না। ওপরওয়ালার অশেষ কৃপা যে তোমার মতো একজন ভালো মানুষ আমাদের গ্রামে এসেছে, নইলে কিছুদিন পর হয়তো আমরা না খেয়ে খেয়েই মরে যেতাম। আমি এসে গেছি, আপনাদের আর কোনো কিছু সমস্যা হবে না এবার থেকে। আপনাদের যখন যে সমস্যা হবে আপনারা নির্দ্বিধায় আমার কাছে এসে বলতে পারেন। তোমাকে অনেক ধন্যবাদ মা, তোমার জন্যই আজ এই ক্ষুধার্ত গ্রামবাসীরা একটু তৃপ্তি করে খেতে পারে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এই সব কিছুই আপনাদের প্রাপ্য অধিকার। কিন্তু কিছু লোভী মানুষ তা আপনাদের থেকে কেড়ে নিয়েছিল, আমি শুধুমাত্র সেই অধিকারটা আপনাদের ফিরিয়ে দিলাম। আমরা সকল গ্রামবাসী আজকে তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তোমার জন্যই আজকে আমরা একটু পেট ভরে খেতে পাচ্ছি, নইলে ওই মোড়ল মশাই আমাদের জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। ঠিক আছে, আমি বললাম তো, এবার থেকে আপনাদের আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আমি আছি, আমি দেখব কে আপনাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। রঘুনাথ বাবু, আপনি কোথায়? আমি জমের দক্ষিণ দুয়ারে। কেন, কি হয়েছে নাকি? আপনি এদিকে নিশ্চিন্তে বসে আছেন, আর ওদিকে গ্রামবাসী আপনার উপর ক্ষিপ্ত হয়ে বসে আছে। কি বলছিস কি? ওই ভিকিরির বাচ্চাগুলোর এত বড় সাহস, ওরা কিনা আমার উপর ক্ষিপ্ত হয়ে বসে আছে। তবে আর বলছি কি, এই সব কিছু ওই গ্রামের নতুন অফিসারের জন্যই হচ্ছে। বটে, দুদিন গ্রামে এসে এখন ওই ভিকিরির বাচ্চাগুলোকেও দলে টেনে নিয়েছে। আপনাকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম, গাছ বড় হওয়ার আগেই উপড়ে ফেলুন, কিন্তু আপনি তো কিছুই করলেন না। এখন বুঝুন ঠেলা। মেয়েটাকে এতবার করে ভয় দেখিয়ে সাবধান করে আসলাম, ভেবেছিলাম ভয় পেয়ে চলে যাবে, কিন্তু আমার উপরে ওঠার চেষ্টা। এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। দেখুন, আমি আবারও বলছি, এখনই যদি আপনি কোনো একটা ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু এরপর এই সকল গ্রামবাসী আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। কি? এত বড় সাহস?
আজকে আমি ওই মেয়ের একটা ব্যবস্থা করব। না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি। কি করবেন আপনি? কি করব সেটাই ভাবছি, কিন্তু আমি আর চুপচাপ বসে থাকবো না। আজই ওর একটা ব্যবস্থা করব। ওইটুকু মেয়ের এত বেশি সাহস আমার সহ্য হচ্ছে না। যা করবার খুব তাড়াতাড়ি করুন, নইলে জল কিন্তু অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, এরপরে আর সামাল দিতে পারবেন না। ঠিক আছে গফুর, তুই এখন যা, আমাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। ঠিক আছে বাবু, আমি এখন গেলাম, তবে যেটা বললাম মনে রাখবেন। আরে রঘুনাথ বাবু, হঠাৎ এতদিন পর আমার খোঁজ করলেন, কি ব্যাপার? কি ব্যাপার তুমি বুঝতে পারছো না? তুমি কি প্রতি মাসে আমার থেকে এমনি এমনি মুখ দেখতে টাকা নাও, নাকি কাজগুলো করো? কেন, কি হয়েছে আপনাকে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। রেগে আছি কি আর সাধে? দুদিনের মেয়ে এখনো নাক টিপলে দুধ বের হয়, সে কিনা গ্রামে এসে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, এত বড় সাহস! কি হয়েছে কি, আর কার কথাই বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন, কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? আমি ওই অর্পিতার কথা বলছি। ও, আপনি তাহলে অর্পিতার কথা বলছেন? ওই মেয়েকে আমার একদম সহ্য হয় না, একটু বেশি সৎগিরি দেখায়। সেসব আমার জানবার দরকার নেই। ও আমার কাজে বাধার সৃষ্টি করছে, ওর জন্য আমার এতদিনের বানানো সাম্রাজ্য ভেঙে যেতে বসেছে। আমি এটা কিন্তু কিছুতেই মেনে নেব না। তো তাহলে কি করবেন, কিছু ভেবেছেন? আমি যদি সব ভাববো, তাহলে তোমাকে কি মুখ দেখতে টাকা দিই? হ্যাঁ, হতচ্ছাড়া, টাকা নেওয়ার সময় তো জিভ লম্বা করে চলে আসো, কাজের সময় মনে থাকে না? দেখুন বাবু, দুটো টাকা দেন বলে এভাবে অপমান করবেন না। আমি এখন কিভাবে কথা বলবো সেটাও কি তোমার থেকে শিখতে হবে? বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দেব তুমি আমার থেকে টাকা নাও। ঠিক আছে ঠিক আছে, এই সময় নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। যার জন্য ঝামেলা তাকে সরিয়ে ফেলা উচিত, তাহলে আর কোনো সমস্যা হবে না। মানে, তুমি কি বলতে চাইছোটা কি? আমি বলতে চাইছি, আজকে রাতের অন্ধকারেই যদি আমরা অর্পিতাকে সরিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, কিন্তু কেউ যদি জেনে যায় তখন কি হবে? কেউ জানতে পারবে না। রাতের অন্ধকারে আমরা গিয়ে ওকে খুন করে চলে আসব। ঠিক আছে, তাহলে এখন যাও, রাতের সময় মতো চলে এসো। এই যে গফুর, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, এত দেরি করলি কেন? আরে আমি কি তোমার মতো বেকার বসে থাকি নাকি? আমার অনেক কাজ আছে, সেই জন্যই তো দেরি হলো। হ্যাঁ হ্যাঁ, তুই কত কাজ করিস আমার জানা আছে। এখন যে এখানে দাঁড়িয়ে এত বকবক করছো, এখন তোমার সময় নষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল, এখন গভীর রাত, কেউ টের পাওয়ার আগেই কাজটা সেরে ফেলি। আচ্ছা বিনোদদা, যদি কেউ জেনে যায় তাহলে তো আমরা ফেঁসে যাব, তখন কি হবে? তুই যেভাবে গাঁক গাঁক করে কথা বলছিস তাতে মানুষ এমনিই জেনে যাবে, এত ভয় পেলে হয় না। আমি তো আর তোমার মতো এই খুন খারাপি করে বেড়াই না যে আমার অভিজ্ঞতা থাকবে, সেই জন্যই ভয় করে। এত কথা না বলে চুপচাপ পা চালা। চলে তো এলাম, এবার কি করবে? কি আবার করব? এই সময় ও একাই থাকে, আমরা দুজনে মিলে ওকে আক্রমণ করব, আর তাছাড়া এই দিকটা নিস্তব্ধ, কেউ জানতেও পারবে না। কি বাইরে কার পায়ের শব্দ আসছে মনে হচ্ছে? একটু চুপ, কারা কথা বলছে? ঠিক আছে বিনোদদা, তুমি তাহলে মুখ চেপে ধরো, আমি ছুরিটা নিয়ে আসছি, এক টানি খতম করে দেব। কি আমি কি শুনছি? মনে হচ্ছে এরা আমাকে খুন করার পরিকল্পনা করছে, কিন্তু না, এটা হতে দিতে চলবে না। এরা আমাকে মারার আগে পিছনের রাস্তা দিয়ে আমাকে পালাতে হবে। এই অর্পিতা, দরজা খোল। খোল বলছি, নইলে কিন্তু আমরা এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। আরে এত কথা বলবার কি আছে, দরজা ভেঙে ফেলো না। কি ঘরের মধ্যে তো কেউ নেই, এই তোর জন্য পালিয়েছে। তোকে বললাম এত কথা বলিস না। পালিয়ে আর যাবে কোথায়? আমরা ঠিক তাকে ধরে ফেলবো, চলো।
বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এ কি দিদিমণি, তুমি এত রাতে এভাবে ছুটে কোথায় যাচ্ছ? কি হয়েছে? ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কাদের কথা বলছো? কারা তোমাকে মেরে ফেলতে চায়? আমি এত কথা এখন বলতে পারবো না, ওরা আমার পেছনেই আসছে। তুমি তাড়াতাড়ি চলো, নইলে আমার সব আশেপাশে তোমাকে ওরা মেরে ফেলবে। আচ্ছা তুমি চিন্তা করো না, ওই তো সামনেই হরিপদ খুড়োর বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা সেখানেই যাই। হরিপদ খুড়ো, ও হরিপদ খুড়ো, খুব বিপদে পড়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। একে একে এত রাতে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আর দিদিমণি, তোমার এই অবস্থা হলো কি করে? কি হয়েছে? আমি সব পরে বলছি আপনাকে, একটু থাকার ব্যবস্থা করে দিন আমাকে, নইলে ওরা আমাকে আজ রাতে মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, আমরা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ খুড়ো ঠিকই বলেছে, তুমি কোনো ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি এখানেই থাকো। কিন্তু মা, তুমি কি দেখেছো কে তোমার পেছনে পড়ে আছে? তোমাকে কে মারতে চায়? দেখিনি, তবে গলা শুনে মনে হলো ওই মোড়লের চেলা গফুর, আর সাথে আরো একজন ছিল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকে সকালে আমরা ওদের ব্যবস্থা করব। গফুর, এই গফুর, ঘরের মধ্যে লুকিয়ে আর পাবি না রে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি শিগগির। কি হয়েছে কি? সকাল সকাল আমার বাড়ির সামনে ভাবে ষাঁড়ের মতো চেল্লাচ্ছ কেন? তোমরা লজ্জা করে না? হ্যাঁ, বাবু তো ঠিক কথাই বলেছে। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? সকাল সকাল মুখ উঁচু করে চলে এসেছো আমার মানে মানে বাবুর বাড়ির সামনে। এই শয়তানের বাচ্চা, একটু লজ্জা করে না? তুই এখনো মুখ উঁচু করে কথা বলছিস? এ কি বুড়ো, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি কি করেছি? কি করেছিস এখনো বুঝতে পারছিস না, নাকি না বুঝবার ভান করছিস? নিজের যদি ভালো চাস, এখনো সব কথা স্বীকার কর, নইলে কিন্তু আজকে একটা হাড়ও আস্ত থাকবে না। মানে তোমরা কি বলতে চাইছো কি? আমি তো কিছু করিনি। মানে তাহলে কালকে রাতে কোথায় ছিলিস তুই? মানে না, মানে আমি তো ঘুমাচ্ছিলাম। মানে 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 গ্রামবাসীরা সবাই কিন্তু সবটা জানে। তুই যখন স্বীকার করবি না, তাহলে গ্রামবাসী তোমরা তোমাদের কাজে লেগে যাও। না না, দাঁড়াও দাঁড়াও, আমি সব বলছি। আমি কালকে রাতে ওই দিদিমণিকে মারতে গেছিলাম, কিন্তু এখানে আমার কোনো দোষ নেই। আমি সব কিছু এই বাবুর কথায় করেছি। আরে আরে গফুর, এসব কি বলছিস? না 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 না, গ্রামের সকল শোনো, গোপর এই চিরিংবাজ, ওর কথা কেউ বিশ্বাস করো না। গ্রামবাসী সবাই সবটা জানে, আর বেশি নাটক করে লাভ নেই। আমি স্বীকার করছি, এসব কিছুর পেছনে আমিই ছিলাম, কারণ ওইটুকু মেয়ে আমার গ্রামে এসে আমার উপর ফকর দালালি করছে, সেটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই আমি ওকে পুরোপুরি সরিয়ে দিতে চেয়েছিলাম। তাহলে গ্রামবাসী, তোমরা সবাই শুনলে নিজেদের কানে, এরপর বাকি কি করতে হবে মনে আছে তো? নমস্কার ম্যাডাম, আপনার আর কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কই তুই বদমাস কোথায়? সামনে আনুন ওদেরকে। এই যে ম্যাডাম, এনারাই তো সব দোষের মূল কাণ্ডারি। হ্যাঁ অফিসার, এরাই আমাকে রাতের অন্ধকারে খুন করতে চেয়েছিল, এছাড়াও এতদিন সরকারি সম্পত্তি ভোগ করছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক করে ফেলেছে, আর পারবে না। আজই আমি এদের জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। ও অফিসার, আমাদের ছেড়ে দিন, আমরা আর এরকম ভুল কোনোদিন করবো না। এবারের মতো আমাদের দয়া করে ছেড়ে দিন। এই শয়তানের বাচ্চা, চুপ কর, একটাও কথা বলবি না, না হলে এখানে পিঠের উপর ডান্ডা পড়া শুরু হয়ে যাবে। আর গ্রামবাসী, তোমরাও জেনে রাখো, আমি থাকতে এই সরকারি হোটেল বন্ধ করতে পারবে না। এই সরকারি হোটেল তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। হ্যাঁ, আর আমি তো আছি, যদি কোনো রকম সমস্যা হয় আমাকে একটু জানাবেন, আমি এসে তাদের সঠিক ব্যবস্থা নেব। আর আমি যতদিন এখানে থাকবো, আমি তোমাদের সব রকম সাহায্য করার চেষ্টা করব।
তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তাহলে গ্রামবাসী সকল, তোমাদের তো সব সমস্যার সমাধান হয়েই গেল, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খুশি, আমরা হেবি আনন্দিত। তাহলে কি বুঝলেন? হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো তার। এরকমই শিক্ষণীয় গল্প পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ।